অরণ্য আইন উপজাতি মানুষের কি ক্ষতি করে? ঔপনিবেশিক অরণ্য আইন 1864 সালে ব্রিটিশ সরকার প্রথম ভারতে বন বিভাগ গঠন করে। তারপর 1865 খ্রিস্টাব্দে নাগাদ ভারতীয় অরণ্য আইন প্রথম পাস হয়। এই আইনটা সংশোধন করে 1865 সালে সংশোধন হয় এবং 1878 সালে দ্বিতীয়বারও একটা আইন পাস করে ব্রিটিশ সরকার। 1878 সালের একে ভারতীয় অরণ্য আইন বা ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1878 আমরা বলে যাকে চিনি। এই আইনের ফলে অরণ্য অঞ্চলকে 3টি ভাগে ভাগ করা হয়। ভারতীয় অরণ্য অঞ্চলকে সুরক্ষিত অরণ্য, সংরক্ষিত এবং শ্রেণী বহির্ভূত। সংরক্ষিত অর্থাৎ রিজার্ভ, সুরক্ষিত অর্থাৎ প্রোটেক্টেড, আর শ্রেণী বহির্ভূত বা আনক্লাসেড বা আনক্লাসিফাইড অর ভিলেজ ফরেস্ট অর্থাৎ গ্রাম্য বন। এই সুরক্ষিত অরণ্য বলতে সেই সকল অরণ্যকে বোঝাতো যেখানে জ্বালানি কাঠ সংগ্রহ কিংবা বন থেকে পাওয়া বা সংগ্রহ করা কোনো জিনিস এবং পশুচারণের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা ছিল, অর্থাৎ এখানে বেআইনি ছিল। 2 নম্বর সুরক্ষিত অরণ্য অর্থাৎ প্রোটেক্টেড ফরেস্ট, যেখানে স্থানীয় আদিবাসীরা বা বসবাসকারীরা জ্বালানি কাঠ সংগ্রহ করতে পারত কিন্তু পশুচারণ করানোর ক্ষেত্রেও কোনো বাধা ছিল না, তবে গাছ কাটার ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা ছিল, অর্থাৎ গাছ কাটা বেআইনি ছিল। আবার আমরা যদি দেখি শ্রেণী বহির্ভূত অরণ্য বা আনক্লাসেড বা ভিলেজ ফরেস্ট, সেখানে অরণ্যকে কোনো একটা বন কিংবা স্থানীয় সরকারের হাতে দিয়ে দেওয়া হতো চুক্তি মতো, এবং সেই চুক্তি অনুযায়ী তারা ইচ্ছা করলে সেখানে গাছ লাগাতে পারতো, গাছ কাটতে পারতো এবং সেই গাছগুলি প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারতো এবং পশুচারণও করতে পারতো। ব্রিটিশ সরকার এই 3 নম্বর অর্থাৎ ভিলেজ ফরেস্ট অর্থাৎ গ্রাম্য বন কিংবা শ্রেণী বহির্ভূত অরণ্য বা আনক্লাস ফরেস্টকে নিজেদের আর্থিক দিক থেকে লাভবান হবে না বলে ওকে দূরে রেখেছিল। এবার এই অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তনের পেছনে ব্রিটিশ সরকারের কিছু লোভ ছিল, অর্থাৎ প্রত্যেকটা সরকারের যে কোনো আইন নিয়ে আসার পেছনে কিছু একটা মনের লুকোনো ইচ্ছা থাকে। ঠিক এখানে ব্রিটিশ সরকার অর্থাৎ ইংরেজ সরকারেরও সেই লোভ বা লুকোনো মনোবাঞ্ছা ছিল। প্রথমত তারা অর্থনীতির উদ্দেশ্যে অরণ্য আইন নিয়ে আসে। 2 নম্বর সামরিক উদ্দেশ্যে, 3 রেলপথের প্রসারের ক্ষেত্রে সাহায্য করে, আর 4 বিনোদন কিংবা নতুনভাবে আর্থিক বা ভাবে স্বাবলম্বী হওয়ার একটা উদ্দেশ্য পায়। প্রথম উদ্দেশ্য হলো অর্থনীতির উদ্দেশ্য। অরণ্য দখল করে সেখানের অরণ্য কাঠ এবং তার জিনিসপত্র বেচে বা বিক্রি করে সেখান থেকে একটা আর্থিকভাবে তারা স্বাবলম্বী হতো। 2 নম্বর সামরিক উদ্দেশ্যে, ব্রিটিশ সরকার যুদ্ধ করত, তার জন্য নৌবাহিনীর প্রয়োজন ছিল। এই নৌবাহিনী তৈরির ক্ষেত্রে বিশেষ করে জাহাজের একটা গুরুত্ব ছিল। জাহাজ তৈরিতে কাঠ কিন্তু ভারতীয় অরণ্য যোগান দিত। রেলপথের প্রসার, ভারতের রেলপথ বিভিন্ন জায়গায় অরণ্য আইন থেকে লাভবান হয়, কারণ রেলপথ তৈরির ক্ষেত্রে রেলপথ কোম্পানিরা রাস্তাঘাট তৈরির ক্ষেত্রে এবং স্লিপার রেলের যন্ত্রপাতিকে ঠিকভাবে কাজে লাগানোর জন্য এবং রেলের লাইন তৈরির ক্ষেত্রে এই অরণ্য আইনকে কাজে লাগায়, যার জন্য সহজে সস্তায় রেল প্রসারের ক্ষেত্রে অরণ্য অর্থাৎ অরণ্যের কাঠ সাহায্য করে। বিনোদনের লক্ষ্য, কিছু রাজকর্মচারী বা রাজার লোকেরা ছিল, এমনকি রাজা বা জমিদাররা টাকার বিনিময়ে অরণ্যের কিছুটা অঞ্চল তারা শিকারের অধিকার পেত, যার জন্য মোটা টাকা ব্রিটিশ সরকার ওদের কাছ থেকে নিত এবং তারা শিকার করতে পারত, এবং এই অরণ্য আইন থাকার ফলে তাদের ব্রিটিশদের এই শিকারের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। এবার এই অরণ্য আইন প্রসারে কোম্পানির কিছু প্রয়োজনীয়তা ছিল। সেই প্রয়োজনীয়তাগুলো ছিল, ব্রিটিশ কোম্পানি মূলত জাহাজ নির্মাণের উদ্দেশ্যে প্রয়োজনীয় যে কাঠের যোগান তা ভারতীয় অরণ্য থেকে পায়। 2 নম্বর স্লিপার তৈরি, 1853 সালে ভারতে প্রথম রেলপথের সূচনা হয়। ঠিক আছে, এই রেল লাইন পাতার সময় বা রেল লাইন তৈরির সময় লাইনের নিচে যে কাঠের প্রয়োজন ছিল সে কাঠ কিন্তু ভারতীয় অরণ্য প্রচুর পরিমাণে সাপ্লাই অর্থাৎ যোগান দিয়ে থাকে। পরবর্তীকালে ধীরে ধীরে অরণ্য আইন 1858 সালে পূর্বের তুলনায় আরও বেশি কঠোর হয়, যেখানে অরণ্যের ওপর পুরোপুরি সরকারি অর্থাৎ ব্রিটিশ সরকার বা ইংরেজ সরকারের অধিকার চলে আসে। আদিবাসী জনগণের প্রতিক্রিয়া হিসেবে কিংবা এতে উপজাতি গোষ্ঠীর মানুষে বা অরণ্যের যে প্রকৃত মালিকের যারা মালিকানা ছিল বা এতদিন মালিক ছিল তাদের খুব ক্ষতি হয়, অর্থাৎ আদিবাসী জনগণ এর থেকে লাভবান হয়নি, তাদের খুব ক্ষতি হয়েছিল। যেমন আদিবাসীরা ছিল অরণ্য অঞ্চলের মূলত অধিবাসী অর্থাৎ লোকাল সেখানকার জনগণ, যারা এই অরণ্যের এতদিন দেখভাল করত, কারণ ওরা অরণ্যকে নিজেদের কাছের লোক কিংবা
স্বয়ং ঈশ্বরের বা ভগবান বলে মনে করত। এই অরণ্যের ওপর আদিবাসীদের ক্ষমতা কমানোর জন্য এবং তাদের অধিকারটা কেড়ে নেওয়ার জন্য অরণ্য আইন নিয়ে আসে প্রথমত ব্রিটিশ সরকার। পরবর্তীকালে অরণ্যে কাঠ সংগ্রহ, ফলমূল সংগ্রহ, পশু শিকার করা, তারা যে জীবনযাপন করত তার ওপরও ব্রিটিশ সরকার তাদেরকে ট্যাক্সের অর্থাৎ খাজনার আয়ত্তায় আনার জন্য অরণ্য আইন নামক এক ভয়ানক অস্ত্র ব্যবহার করে। তারপরে দেখি আমরা যদি ব্রিটিশ সরকার অরণ্য আইন পাস করে অরণ্যের ওপর নিজেদের ক্ষমতা বা প্রতিষ্ঠিত করে ক্ষমতা এবং তাদের চিরাচরিত অর্থাৎ বংশ পরম্পরায় আদিবাসীরা যে অরণ্যের মালিকানা ভোগ করত সে চিরাচরিত অধিকার থেকে তাদের বঞ্চিত করে। উপজাতিদের মধ্যে শিকারী কিংবা ঝুম চাষিরাও বিপন্ন হয়। ঝুম চাষটা এখানে বলে রাখা দরকার। ঝুম চাষ হচ্ছে একটা অঞ্চলকে আদিবাসীরা পুড়িয়ে সেখানে জমি তৈরি করতো, কিছুদিন চাষবাস করার পর 1-2 বছর সেই জায়গাটা 5-6 বছর বা 7 বছর, অনেকের সময় 10 বা 12 বছর ফেলে পাশের জায়গাটা তৈরি করে নিত। এভাবে এক ধার থেকে তারা জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করতো, আবার যে জায়গাটা ফেলে এসেছিল সেটা অটোমেটিক্যালি কিছুদিন পর বা কিছু বছরের পর তারা সেখানে আবার বন জঙ্গল হয়ে যেত। এই অবস্থায় প্রাকৃতিক উপায় এক প্রকারে তারা কৃষিকাজ করতো যাতে জমির উর্বরতাও নষ্ট হতো না এবং তারা জীবনযাপনও করতে পারতো, অর্থাৎ চাষবাস করে বেঁচে পড়তে ছিল। কিন্তু এই অরণ্য আইন লাগু হওয়ার পর বা চালু হওয়ার পর ঝুম চাষিরা, বিশেষ করে অরণ্য অধিবাসীরা খাদ্য সংকট এবং দুর্ভিক্ষ মহামারী সৃষ্টি হতে শুরু করে। তখন তারা বিদ্রোহের পথ নেয়, তাদের হাতে অন্য কোনো রাস্তা ছিল না। তখন তারা সরকারের বিরুদ্ধে বা অরণ্য আইনের বিরুদ্ধে আদিবাসীরা প্রতিবাদ ও বিদ্রোহ শুরু করে। আদিবাসীদের ওপর এই অরণ্য আইনের কী প্রভাব ফেলে, অর্থাৎ আদিবাসীদের কেমনভাবে জর্জরিত করে। ওই আদিবাসীদের ওপর অরণ্য আইনের প্রভাব অত্যন্ত গভীর ছিল। অরণ্য আইনের ফলে ব্রিটিশ সরকারের সঙ্গে আদিবাসীদের এক বিরোধ বাঁধে, অর্থাৎ লড়াই শুরু হয় সামনাসামনি, যে লড়াইয়ের মাধ্যমে আদিবাসীরা তাদের অধিকার চায়, তাদের চিরাচরিত অর্থাৎ তাদের পিতৃপুরুষদের অধিকার, ক্ষমতা, স্বাধীনতা তারা চায় এবং তারা তাদের জীবিকা অর্থাৎ তাদের ঝুম চাষ অর্থাৎ তাদের কৃষিকাজের যে উৎপাদন সেগুলো সব বন্ধ হয়ে যায়। পশু শিকার করা, মধু, মোম, কাঠ, জ্বালানি এগুলো দিয়ে জীবনযাপন করা সেগুলো সমস্ত কিছু বন্ধ হয়, তারা সেগুলো ফেরত চায় এবং আদিবাসীরা সংঘবদ্ধ হয় এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, যার জন্য আমরা বৃহৎ বৃহৎ কৃষক আন্দোলন কিংবা আদিবাসী আন্দোলন লক্ষ্য করি। যেসব আদিবাসী আন্দোলন এই অরণ্য আইন আসার ফলে সেগুলো গুরুত্বপূর্ণ স্থান পায় এবং আমরা ইতিহাসে সেই সব আদিবাসী আন্দোলন আজকে পড়ছি।